কথায় আছে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। ভারত এবং বাংলাদেশের এক বছরের সম্পর্কটা যদি আপনারা অ্যানালাইসিস করেন দেখবেন বাংলাদেশের কাছে প্রাপ্তি বলতে দিনের শেষে কিন্তু কিছু নেই। ভারতেরই কিন্তু বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা যেমন ছিল, তার থেকে অনেক বেশি লাভবান ভারত প্রত্যেকটি সেক্টরে কিন্তু হয়েছে। আজ একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে বস্ত্র ওরিয়েন্টেড অর্থাৎ কটন ওরিয়েন্টেড একাধিক বড় ব্র্যান্ড ভারতবর্ষে শিফট করেছে, যার মধ্যে রেমন্ডস, যার মধ্যে H&M এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্র্যান্ড তারা ভারতবর্ষে পাকাপাকিভাবে অফিস উদ্বোধন করে দিয়েছে। অর্থাৎ শেষ এক বছরে বাংলাদেশের ভাগ্যে সর্বনাশ ছাড়া কিন্তু কিছুই জোটেনি। মূলত তারা যে স্টেটমেন্টে জানিয়েছে সেখানে তারা বলেছে রাজনৈতিক অস্থিরতাই হলো একমাত্র কারণ, পাশাপাশি সরকারের সদিচ্ছা এবং বর্তমানে বাংলাদেশ সরকারের যে অবস্থা সেই সরকারকে ভরসা করে ফরেন ইনভেস্টমেন্ট অর্থাৎ নিয়োগ, বিদেশি বিনিয়োগ তা কিন্তু করা সম্ভব হবে না। যে রিপোর্ট আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে গ্লোবাল একাধিক ব্র্যান্ড রেমন্ড, যারা এরা ছাড়াও গ্যাপ, ওয়ালমার্ট, ডেকাথলন এই সকল বিদেশি ব্র্যান্ডও কিন্তু বাংলাদেশের সদর দপ্তর এবং অফিস সম্পূর্ণভাবে বন্ধ করে ভারতবর্ষে কিন্তু চলে এসছে। ভারত সরকার এই পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ ওয়ার চলার পর ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু সকলের আগে ধাক্কা খেয়েছিল। কিন্তু বাংলাদেশের বর্তমানে অবস্থা, এই ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির উপরে একটু প্রলেপ লাগাতে পারে বলে ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন। 2023 সালে বাংলাদেশে টোটাল ম্যানুফ্যাকচারিং কটন ভ্যালু ছিল 97.73 বিলিয়ন ডলার। অর্থাৎ শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপির পুরোটাই প্রায় কিন্তু কন্ট্রোলড হতো বস্ত্র শিল্প দ্বারা। 2023-এর সঙ্গে 2025-এর যদি পার্থক্যটা করেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশের বস্ত্র শিল্পের জন্য তৈরি হওয়া একাধিক কারখানা বন্ধ, একাধিক বস্ত্রশিল্পীর অবস্থা অত্যন্ত খারাপ, এবং আজকে এই যে 98 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য যে বাংলাদেশ একসময় করত, সেই বাংলাদেশে আজকে এই সংখ্যাটি 50 বিলিয়ন ডলারও কিন্তু ক্রস করেনি, অন্তত 2025-এর রিপোর্টে। সেখানে বলা হচ্ছে ভারতের টার্গেট হলো এই মার্কেটটাকে সম্পূর্ণভাবে অধিগ্রহণ করা। রেমন্ডসের মতো ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে ছিল তারা কিন্তু বিদেশে অনেক অন্য ব্র্যান্ডকে কাপড় জামা কিন্তু সাপ্লাই করতো। রিপোর্টে বলা হচ্ছে রেমন্ডস হুগোতে হুগো নামক যে কোম্পানি তাকে সাপ্লাই করত, এবং সিকে নামক যে কোম্পানি ইউনাইটেড কিংডমের কোম্পানি তাকে সাপ্লাই করত। কিন্তু এখন রেমন্ডস ডিসাইড করেছে তারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট আর রাখবে না, ভারতবর্ষে নিয়ে আসবে এবং ভারত থেকেই তারা যাবতীয় ম্যানুফ্যাকচারিং যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পরিচালনা করবে। পাশাপাশি এই মুহূর্তে জাপানের কোম্পানি অ্যাসিস তারা ভারতের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তার ক্যাপাবিলিটি 30% থেকে 40% বাড়ালো। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে ভারত সরকার কিন্তু বাংলাদেশের এই সর্বনাশটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, এবং ভারত সরকার একটা জিনিস তো বুঝে গেছে যে মোহাম্মদ ইউনূস সরকারকে কোনোভাবে কোনটা ঠিক কোনটা ভুল বোঝানোর জায়গায় ভারত নেই, এবং ভারত এই সরকারের সঙ্গে সম্পর্ক মেনটেন করেনি। শেষ এক বছরে এমন কোনো চুক্তি হয়নি যা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কর মোড় ঘোরাতে পারে, এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 3 মাসের মধ্যেও সেই সম্ভাবনা নেই। ফলে বাংলাদেশের এই যে পার্টিকুলার গ্যাপটা, ক্ষতিটা, যেটা ভারতের জন্য নয় কিন্তু এই ক্ষতিটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছে ভারত সরকার, যা কিন্তু আজকে তথ্যতে পরিষ্কার। 2025-26 সাল অর্থাৎ এবছরে ইতিমধ্যেই 60 বিলিয়ন ডলারের কাপড় কিন্তু ভারত এক্সপোর্ট করেছে। অর্থাৎ একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সংখ্যাগুলো এখানে ইম্পর্টেন্ট, তার জন্য আমি আপনাদের সংখ্যাগুলো বলছি। 2023 সালে বাংলাদেশ এক্সপোর্ট করেছিল 97 বিলিয়ন ডলারের সামগ্রী। 2025-এ এসে সেই সংখ্যাটি প্রায় হাফ হতে শুরু করে, এবং বর্তমান অবস্থা আরো খারাপ, বলার মতো নয়। বাংলাদেশের এই মার্কেটটা সম্পূর্ণভাবে বদলে গেছে ভারতীয় মার্কেটে। ভারত কিন্তু এবছর অলরেডি 65 বিলিয়ন ডলারের সামগ্রী এক্সপোর্ট করে দিয়েছে, এবং সামনে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে। আমেরিকা ছাড়াও যে বিশ্বের বিভিন্ন দেশ তারা অলরেডি ভারত থেকে কিন্তু কাপড় জামা অর্ডার দিতে শুরু করেছে।
যদি সামগ্রিক এই হিসাবটা দেখেন, দেখবেন ভারত 2030 সালের মধ্যে চাইছে $350 বিলিয়ন কাপড় জামার ব্যবসা বাণিজ্যে একটা মার্কেট তৈরি করতে, যা 2022-এ ছিল $165 বিলিয়ন। অর্থাৎ আগামী 5 বছরে ভারত এটাকে ডবল করতে চাইছে, যা কিন্তু ভেরি মাচ পসিবল। অন্তত বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ খেলা খেলছেন তার মধ্যেই পসিবল, কারণ ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রায় করে ফেলছে, ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। ফলে এই যে দুটো পশ্চিমী মার্কেট, ইউরোপীয় ইউনিয়ন মানে 27টা দেশ, এটা মাথায় রাখবেন, 27টা দেশ এবং ব্রিটেন যদি আমরা ধরেও নিই, তাহলেও কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে এখানে 100% টক্কর দিয়েছে। পাশাপাশি কালকে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জয়লাভ করে জামাত, যা কিন্তু ভারতের ক্ষেত্রে অত্যন্ত অশনি সংকেত। কেন অশনি সংকেত? কারণ এই জামাতিরা যেটা বিশ্বাস করে, সেই বিশ্বাসের সঙ্গে ভারতের বিশ্বাস, ভবিষ্যৎ সম্ভাবনা, দূরদর্শিতা কিছুই কিন্তু মেলে না। শশী থারুর আজকে একটি ইন্টারভিউ দিয়েছেন, আমি দেখছিলাম, সেখানে তিনি পরিষ্কার বলেছেন ঢাকা ইউনিভার্সিটির মতো মুক্ত প্রাঙ্গণে জামাতিদের এই ধরনের জয়লাভ ভারতের ক্ষেত্রেও কিন্তু কনসার্নিং। ভারতের প্রাক্তন ডিপ্লোম্যাট তিনি পরিষ্কার বলেছেন এই জামাতিদের উত্থান বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি তা কিন্তু সরাসরি ভারতের উপর ইম্প্যাক্টফুল হবে। জামাতের কনস্টিটিউশন কি, জামাত কি করতে চায়, জামাত কোন পথে চলবে, তা তো অনেক পরের কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা তো বাস্তব, এই জামাতিরা 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাপোর্ট করেছিল। ফলে এই জামাতিদের রক্তের অন্ধে ভারত বিরোধিতা, যদিও ওপার থেকে বসে ভারতের কিছু ক্ষতি তারা করতে পারবে না, কিন্তু দিনের পর দিন ভারতকে অশান্ত করার ছক এই জামাতিরা করেছেন। 7 সিস্টার্সকে দখল করার ইচ্ছা প্রকাশ এই জামাতিরা করেছেন। চিকেন স্নেকের উপর আক্রমণের পরিকল্পনা এই জামাতিরা বিভিন্ন সময় করেছে। ফলে সব মিলিয়ে জামাতিদের এই উত্থান ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে তো ভালো করবেই না, উল্টে আরো কিন্তু খারাপ জায়গায় নিয়ে যাবে। তা আজকে শশী থারুর বলছেন, তা আজকে ভারতের একাধিক ডিপ্লোম্যাটরা বলছেন, এবং তাদের সোজা কথা যে কোনোভাবেই জামাতকে প্রশ্রয় দেওয়ার জায়গায় কিন্তু ভারত তৈরি করবে না। দেখুন, এবার জামাতের যদি অন্য ভার্সন আমরা দেখি, যদি এই জামাত প্রগতিশীলতার কথা বলে, যা এক্সপেক্ট করাটাও ভুল। আমি একটা ভিডিও এ প্রসঙ্গে দেখাই, যখন জামাতিরা ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনে যেতে, তখন গোটা হল জুড়ে বাংলাদেশ নিয়ে তারা স্লোগান দেয়নি, তারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্লোগান দেয়নি, তারা হিজাব 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 বলে স্লোগানিং করেছে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একবিংশ শতকের প্রেক্ষাপটেও তারা ধর্মীয় যে গোড়া অন্ধবিশ্বাস সেটাকে আঁকড়ে ধরেই রাজনীতিটা করবে। ঢাকা ইউনিভার্সিটির মতো মুক্ত ক্ষেত্রে, মুক্ত প্রাঙ্গণে নারী স্বাধীনতার হয়ে যে ইউনিভার্সিটি একসময় লড়াই করেছে বলে জানা যায়, সেই ইউনিভার্সিটিতে বসে নারীদের হিজাব পরিয়ে রাখবো এবং আমি বাংলাদেশকে নতুনভাবে সাজাবো, এই দুটো কথা কিন্তু একে অপরের পরিপূরক হতে পারে না। ফলে এই জামাতিদের উত্থান ভারতবর্ষকে ভাবাবে, কারণ এরা জিহাদিপনায় বিশ্বাস করে, এরা অন্ধ উগ্র ইসলামিক ধর্মে বিশ্বাস করে, এবং এদের ধর্ম এবং এদের চিন্তাধারা পুরোটাই নিয়ন্ত্রিত হয় ভারত বিরোধিতা দ্বারা। ফলে শেষ কোথায় জানার জন্য অপেক্ষা তো অবশ্যই করতে হবে, কিন্তু অ্যালাউমিং কল। তবে এই সর্বনাশের মধ্যেও ভারতের ক্ষেত্রে পৌষ মাস কিন্তু জারা, রেমন্ডের মতো ব্র্যান্ড ভারতের দিকে শিফট হয়ে আসা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।